বাংলাদেশ ২০২৪ সালের এক ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এক নতুন রাজনৈতিক ও সামাজিক রূপান্তরের মুখোমুখি হয়েছে। এই পরিবর্তনের হাওয়া শুধু রাষ্ট্রীয় সংস্কারে সীমাবদ্ধ নেই, বরং বছরের পর বছর ধরে রাজনৈতিক আশ্রয়ে গড়ে ওঠা মাফিয়াতন্ত্র এবং বৃহৎ কর্পোরেট লুটেরাদের জবাবদিহিতার মুখোমুখি করছে। আজ আমরা কথা বলবো সমসাময়িক বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং স্পর্শকাতর একটি বিষয় নিয়ে। সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বনাম দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মধ্যকার প্রকাশ্য সংঘাত নিয়ে। কিভাবে একজন তরুণ রাজনৈতিক নেতা দেশের সবচেয়ে ক্ষমতাশালী এক কর্পোরেট সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছেন, তার একটি চুলচেরা বিশ্লেষণ করব আজকের ভিডিওতে। যে কর্পোরেট সাম্রাজ্য সামনে একসময় পুরো রাষ্ট্র নতজানু হয়ে থাকত, যাদের বিত্ত আর মিডিয়ার দাপটে কাঁপত দেশের রাজনৈতিক অঙ্গন, আজ তারা একজন তরুণ নেতার ভয়ে কাঁপছে। হ্যাঁ, আমরা কথা বলছি বসুন্ধরা গ্রুপের কথা। হাজার হাজার কোটি টাকার ব্যাংক ঋণ, লুপাট, নদী আর সরকারি খাস জমি দখল করে গড়ে ওঠা এই বিশাল ভূমিদস্যু সাম্রাজ্যের প্রধান আতঙ্ক এখন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ক্ষমতার অন্তর্মহলে বসে যারা এতদিন ধরা ছোঁয়ার বাইরে ছিলেন, কেন আজ তাদের ঘুম হারাম? কেন তাদের 5টি বড় মিডিয়া হাউস দিন রাত এক করে একজন মানুষের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সংসদে হাসনাত আবদুল্লাহর বজ্রকণ্ঠ এবং বসুন্ধরার ভিত কাঁপানোর অভিযোগ। 2026 সালের জুনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কুমিল্লা 4 আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান মুখ হাসনাত আবদুল্লাহ। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা নেন। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি সরাসরি বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে জাতীয় সংসদে বেশ কিছু চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করেন। তিনি প্রশ্ন তুলেন, দুর্নীতি দমন কমিশন কর্তৃক বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে দায়ের করা আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের মামলাগুলো কেন হঠাৎ স্থগিত হয়ে গেল? পর্দার আড়ালে কোনো আন্ডার টেবিল গোপন সমঝোতার মাধ্যমে এই মামলাগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা তা নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিগত সরকারের পতনের পর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সুবহান আনভির আত্মগোপনে চলে গেলেও নতুন সরকার আসার পর তিনি কিভাবে অত্যন্ত সদর্পে দেশে ফিরলেন, সেই জবাবও চান হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহর অভিযোগের তীর শুধু বসুন্ধরা গ্রুপের দিকেই ছিল না, বরং বর্তমান ক্ষমতার বলয়ে থাকা কিছু সুবিধাবাদীর দিকেও ছিল। তিনি স্পষ্ট করে বলেন যে বর্তমান ক্ষমতাসীন দলের অনেক প্রভাবশালী সংসদ সদস্য ও নীতি নির্ধারক অন্তর্বর্তীকালীন সময়ে জেল জুলুম খাটলেও এখন তাদেরই কেউ কেউ পর্দার আড়ালে বসুন্ধরা গ্রুপের অ্যাডভাইজার বা উপদেষ্টা হিসেবে কাজ করছেন। যে মিডিয়া হাউসগুলো অতীতে বর্তমান সরকারের অংশীদারদের রাষ্ট্রদ্রোহী হিসেবে চিত্রায়িত করেছিল, আজ সেই একই মিডিয়া হাউসের উপদেষ্টা হিসেবে সরকারি দলের কিছু সংসদ সদস্য যুক্ত হয়েছেন। এই ধরনের রাজনৈতিক দ্বিচারিতার তীব্র সমালোচনা করেন তিনি। এর আগে 2025 সালের জুলাই মাসেও হাসনাত আবদুল্লাহ বসুন্ধরা গ্রুপকে মাফিয়া হিসেবে আখ্যায়িত করেছিলেন এবং তাদের বিরুদ্ধে যৌক্তিক বক্তব্যকে গণমাধ্যমের প্রতি হুমকি হিসেবে দেখানোর তথাকথিত সাংবাদিক নেতাদের অপচেষ্টার তীব্র নিন্দা জানান। বসুন্ধরা গ্রুপ হাসনাত আবদুল্লাহকে নিয়ে কেন এত শঙ্কিত? কারণ হাসনাত আবদুল্লাহ কেবল একজন সাধারণ সংসদ সদস্য নন, তিনি 2024 সালে সফল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রধান চালিকা শক্তিগুলোর একজন। তার পেছনে রয়েছে বিশাল জনসমর্থন এবং রাজপথের আন্দোলন সংগঠিত করার এক অনন্য ক্ষমতা। বসুন্ধরা গ্রুপ দীর্ঘকাল ধরে রাজনৈতিক দলগুলোকে বিত্তের জোরে প্রভাবিত করে অভ্যস্ত হলেও এই ধরনের অনমনীয় তরুণ নেতৃত্বের মনোভাবকে তারা নিজেদের ব্যবসায়িক আধিপত্য ও আইনি দায়ী মুক্তির জন্য সবচেয়ে বড় হুমকি মনে করছে। এই ভীতি থেকেই বসুন্ধরা গ্রুপ তাদের নিয়ন্ত্রণাধীন বিশাল মিডিয়া সাম্রাজ্যকে হাসনাত আবদুল্লাহর চরিত্র হননের উদ্দেশ্যে লেলিয়ে দেয়। সংসদে হাসনাত আবদুল্লাহর বক্তব্যের ঠিক পরপরই বসুন্ধরার মালিকানাধীন 5টি প্রধান সংবাদ মাধ্যম
কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, নিউজ 24 টেলিভিশন এবং বাংলা নিউজ 24.com-এ অত্যন্ত সুপরিকল্পিতভাবে নেতিবাচক প্রচারণা শুরু হয়। অনলাইন মনিটরিং প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট এর বিশ্লেষণে দেখা গেছে মাত্র ৮০ ঘন্টার ব্যবধানে এই 5টি মিডিয়া প্ল্যাটফর্মে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মোট ৯৯টি নেতিবাচক কন্টেন্ট বা সংবাদ প্রতিবেদন প্রচার করা হয়েছে। তাকে মব সন্ত্রাসের কারিগর বা আইনের শাসন ধ্বংসকারী হিসেবে দেখানোর পাশাপাশি কোটি কোটি টাকা ব্যয়ে ইফতারের আয়োজন করার মতো ভুয়া ও অতিরঞ্জিত অভিযোগ এনে তার সাধারণ জীবনযাত্রার উপর প্রশ্ন তোলা হয়। এই সমন্বিত আক্রমণ প্রমাণ করে যে বসুন্ধরা গ্রুপ তাদের মিডিয়া হাউসগুলোকে স্বাধীন সংবাদ পরিবেশনের জন্য নয়, বরং মালিকপক্ষের স্বার্থ রক্ষা ও সমালোচকদের কণ্ঠরোধ করার অস্ত্র হিসেবে ব্যবহার করে। বসুন্ধরা গ্রুপের ক্ষমতার মূল উৎস ছিল বিগত ১৫ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের স্বৈরাচারী সরকারের সাথে তাদের গভীর অংশীদারিত্ব। শেখ হাসিনা সরকারের প্রতিটি স্তরে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সুবহান আনভীরের সরাসরি অ্যাক্সেস ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের মাত্র ৪ দিন আগে যখন দেশজুড়ে চরম বিশৃঙ্খলা, তখন তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে বসুন্ধরা গ্রুপকে ন্যাশনাল ব্যাংকে থাকা তাদের ৩,৮৫৯ কোটি টাকার খেলাপি ঋণ পরিশোধের ক্ষেত্রে ২ বছরের বিশেষ গ্রেস পিরিয়ড দেন। আইন অনুযায়ী একটি একক গ্রুপকে ব্যাংকের সর্বোচ্চ ঋণ সীমার যে অনুমোদন দেওয়া হয়, বসুন্ধরাকে দেওয়া ঋণ ছিল তার অংশীদারিত্ব সীমা অপেক্ষা ৮ গুণ বেশি। এছাড়া ন্যাশনাল ব্যাংক থেকে ১,৩২৫ কোটি টাকা এবং অন্য একটি ঘটনায় ৬০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সহ ২৬ জনের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে দুদক। সিআইডি এবং দুদকের তদন্তে দেখা গেছে বসুন্ধরা গ্রুপ দেশের বিভিন্ন তফসিলি ব্যাংক থেকে পর্যাপ্ত জামানত ছাড়াই জালিয়াতির আশ্রয় নিয়ে ৪২,০০০ কোটি টাকারও বেশি ঋণ উত্তোলন করেছে। বিঘা প্রতি মাত্র ২০ থেকে ২৫ লাখ টাকায় কেনা জমিকে কাগজে কলমে কাঠা প্রতি ৩ কোটি টাকা দেখিয়ে ব্যাংকে বন্ধক রাখা হয়েছে। এই বিশাল ঋণের সিংহভাগই হুন্ডির মাধ্যমে দুবাই, সিঙ্গাপুর, সাইপ্রাস, লন্ডন ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে পাচার করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে দেশের খাসজমি, নদী এবং জনগণের সম্পত্তি অবৈধভাবে দখল করার দীর্ঘ ইতিহাস রয়েছে। সিআইডি এবং ঢাকার জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদন অনুযায়ী বসুন্ধরা আবাসিক এলাকা এবং রিভার ভিউ প্রকল্পের জন্য প্রস্তাবিত জমির সিংহভাগেই রাজযোগের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই গড়ে তোলা হয়েছে। ক্ষমতার দাপট ও অর্থের জোরে তারা সরকারি খাসজমি, পতিত ভূমি, খাল, বিল, নদী, এমনকি জনগণের কবরস্থান ও বদ্ধভূমিও ভরাট করে আবাসন প্রকল্প বাস্তবায়ন করেছে। সিআইডির তথ্য অনুসারে বসুন্ধরা আবাসিক এলাকায় সরকারের খাসজমি, নালা ও নদীসহ প্রায় ৮০০ একর এবং ভাওয়াল রাজ স্টেটের ২১৬ একর সহ মোট ১,০১৬ একর জমি সম্পূর্ণ বেআইনিভাবে দখল করেছে বসুন্ধরা গ্রুপ, যার আনুমানিক বাজার মূল্য ১.৫ লাখ কোটি টাকারও বেশি। লুটেরা এই গ্রুপের হাত থেকে বাদ যায়নি দেশের অতি প্রয়োজনীয় জ্বালানি ও নিত্যপণ্যের বাজারও। সিআইডির আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে সরাসরি উল্লেখ করা হয়েছে যে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সুবহান আনভীর বাংলাদেশের স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের অন্যতম প্রধান নিয়ন্ত্রক। পাশাপাশি বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানির মাধ্যমে বাণিজ্যের আড়ালে অর্থ পাচার বা ট্রেড বেসড মানি লন্ডারিং করার অভিযোগ রয়েছে। আমদানিকৃত বিটুমিন একটি অত্যন্ত শক্তিশালী এবং নিজেদের নিয়ন্ত্রিত সিন্ডিকেটের মাধ্যমে দেশে সড়ক নির্মাণ খাতে একচেটিয়া সরবরাহ নিশ্চিত করে তারা ইচ্ছামতো দাম বাড়িয়ে দেয়। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির বাজারেও বসুন্ধরা ও তাদের ডিলাররা কখনোই সরকারি দামকে তোয়াক্কা করে না। কোনো উৎসব বা শীতকালীন মৌসুমে যখন গ্যাসের চাহিদা সবচেয়ে বেশি থাকে, তখন বসুন্ধরা গ্রুপ মিলগুলো তাদের সরবরাহ হঠাৎ বন্ধ বা সীমিত করে কৃত্রিম সংকট তৈরি করে। এরপর ডিলার পয়েন্টে মেমুবিহীন চড়া মূল্যে বিক্রি করে ভোক্তাদের জিম্মি করা হয়। ১২ কেজির সরকারি নির্ধারিত সিলিন্ডারের দামের চেয়ে বাজারে ভোক্তাদের কাছ থেকে সিলিন্ডার প্রতি শত শত টাকা অতিরিক্ত আদায় করা হয়, যা সরাসরি সাধারণ মানুষের পকেটে আঘাত করে।
এমনকি সয়াবিন তেলের বাজারেও কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাদের জিম্মি করার দায়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এর প্রতিযোগিতা কমিশন বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। হাসনাত আব্দুল্লাহ বনাম বসুন্ধরা গ্রুপের এই প্রকাশ্য লড়াই স্পষ্ট করে দেয় যে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থান কেবল একটি সরকার পরিবর্তন করেনি, বরং দেশের দীর্ঘদিনের জবাবদিহিতাহীন কর্পোরেট শোষণের ভিত কাঁপিয়ে দিয়েছে। বসুন্ধরা গ্রুপের মতো বিশাল ধনিক শ্রেণী বছরের পর বছর ধরে যে বিপুল সম্পদ লুণ্ঠন করেছে তা এখন জনগণের সামনে উন্মোচিত হচ্ছে। তবে এই ধরনের ক্রনিক ক্যাপিটালিজমের অবসান ঘটিয়ে একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ বাজার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে কেবল একক কোনো নেতার সোচ্চার ভূমিকাই যথেষ্ট নয়। প্রয়োজন প্রাতিষ্ঠানিক দীর্ঘমেয়াদী সংস্কার। দুর্নীতি দমন কমিশন এবং সিআইডিকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে এই আর্থিক কেলেঙ্কারির তদন্ত দ্রুত নিষ্পত্তি করতে হবে। বসুন্ধরা গ্রুপের মিডিয়া চালিত চরিত্র হননের চেষ্টা মূলত একটি নড়ে ভরে মাফিয়া চক্রের শেষ মরিয়া লড়াই ছাড়া আর কিছুই নয়। আইনি বিচার ও জনসচেতনতার মাধ্যমে যদি এদের জবাবদিহিতা নিশ্চিত না করা যায়, তবে জুলাই বিপ্লবের চেতনা ও সুষম অর্থনৈতিক সমাজ বিনির্মাণের স্বপ্ন অধরাই থেকে যাবে। এই বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।